ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসবাহ সারিন খান। দর্শক, আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি বর্ষপূর্ণ ঘোষণায় পেপার প্যাকেজিংয়ের সম্ভাবনা। আর এই বিষয়ে কথা বলার জন্য এই খাতের দুজন বিশেষ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচয় করে দিচ্ছি শেখ জিনাত শারমিন, সহকারী অধ্যাপক, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা আমাদের মাঝে একজন উদ্যোক্তাকে পেয়েছি, মোহাম্মদ শাহরিয়ার, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখেছি যে এই বছর আসলে বাণিজ্য মেলায় বাংলাদেশ সরকার থেকে পেপার প্যাকেজিং পণ্যকে 2026 সালের বর্ষপূর্ণ ঘোষণা করা হয়েছে। তো ম্যাডাম, আপনি তো এই সেক্টর নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং এই সেক্টর সম্পর্কে আপনার অনেক জ্ঞান আছে। একটু জানতে চাই যে আসলে এই যে ঘোষণাটি এলো, এর মাধ্যমে আসলে সেক্টরটা কিভাবে ডেভেলপ হবে? অনেক ধন্যবাদ জেরিন। যে কোনো জিনিসের ডেভেলপমেন্টের দুটো আসপেক্ট থাকে, একটা হচ্ছে পরিবেশগত আসপেক্ট আর একটা ইকোনমিক্যাল আসপেক্ট। যখন আমরা বলছি যে বর্ষসেরা পণ্য পেপার প্যাকেজিং, তখন আসলে আমরা দুটো আসপেক্টকে কাভার করছি, এনভায়রনমেন্টাল এবং একই সাথে ইন্ডাস্ট্রির আসপেক্ট। তো দুটো জায়গাকে যখন কাভার করছি তখন যে কোনোভাবেই সেটা সবার জন্য মঙ্গলময় হবার কথা। এবং পৃথিবীব্যাপী যদি আমরা চিন্তা করি, পেপার প্যাকেজিংয়ের একটা বড় গুরুত্ব আছে, আমাদের দেশেও আছে। এবং প্যাকেজিং এমন একটা জায়গা যেটা আসলে অন্যান্য বিজনেসের সাথে সরাসরি সম্পৃক্ত, যেটাকে আমরা বলি B2B বিজনেস। অন্য যে কোনো বিজনেসের গ্রোথ মানে আসলে প্যাকেজিংয়েরও গ্রোথ। কারণ আপনি কোনো কিছু তো খালি হাতে দেবেন না, যা কিছুই দেন না কেন, যে পণ্যই হোক, সেটা চকলেট হতে পারে, সেটা বই হতে পারে, সেটা কাপড় হতে পারে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ হতে পারে, যা কিছুই হোক সেটাকে প্যাকেজিংয়ের আওতায় নিয়ে আসতে হয়। আর এই প্যাকেজিংয়ের জায়গাটা প্রিন্টিংয়েরও একটা বড় জায়গাকে দখল করে আছে। মানে এখানে কয়েকটা ইন্ডাস্ট্রি পার্টিকুলারলি একটার সাথে আরেকটা সংযুক্ত। পেপার ইন্ডাস্ট্রি, যখন আপনি পেপার প্যাকেজিংয়ের কথা বলছেন, একই সাথে সেখানে প্রিন্টিং ইন্ডাস্ট্রি, কারণ প্রিন্ট ছাড়া তো আপনি যেই কমিউনিকেশনটা করতে চান সেই কমিউনিকেশনটা করতে পারেন না। কাজেই প্যাকেজিংয়ের সঙ্গে প্রিন্টিংয়ের একটা বড় সম্পর্ক আছে। আর তার পাশাপাশি প্যাকেজিং ইটসেলফ ইজ আ ইন্ডাস্ট্রি। তো এই কয়েকটা ইন্ডাস্ট্রি এটার সাথে যেহেতু সংযুক্ত, সেক্ষেত্রে অবশ্যই এটার একটা বড় ইম্প্যাক্ট আছে। মানে এই সেক্টরের সাথে সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অনেকগুলো জায়গা, তারা অনেক বেশি কাজ করবে। মোহাম্মদ শাহরিয়ার, এই ইন্ডাস্ট্রিটা আসলে দীর্ঘ সময় ধরে দাবি করছিল যে তাদেরকে ইয়ার অফ দ্য প্রোডাক্ট হিসেবে, বর্ষপণ্য হিসেবে তাদেরকে ঘোষণা করার জন্য, কিন্তু দেরিতে হলেও আসলে হয়েছে। একটু জানতে চাই যে আপনারা এই সেক্টরের সাথে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, এবার যেহেতু এটি ঘোষণা হলো, এই পুরো বছর জুড়ে আসলে আপনাদের পরিকল্পনা কি এবং সামনে কি সম্ভাবনা তৈরি করছে? ধন্যবাদ আপনাকে। অনেক বছর যাবত এটা হলো সে দাবি করা হয়েছে এবং এই বছরটি আপনার পেপার প্যাকেজিংটিকে আপনার বর্ষপণ্য হিসাবে আপনার ঘোষণা করা হয়েছে। তার পিছনে যে আপনার মেইন উদ্যোক্তা বা এবছর হওয়ার পিছনে যে আপনার যে লোকটি ছিল, তার ভিতরে ওয়ান অফ দেম আমি ছিলাম। আমি হলো বর্তমান যিনি উপদেষ্টা আছেন এবং বাণিজ্য আপনার হলো দেশের সেক্রেটারি আছেন এবং ইবিপি যারা এখানে আছেন, তাদের সকলকে প্রথমে আপনি ধন্যবাদ জানাই। তারা আপনার এই সেক্টর কি সম্বন্ধে আপনারা তাদেরকে বুঝাতে পেরেছি, তারা অনুধাবন করতে পেরেছে যে সেক্টরটি আপনার হলো দেশের সম্ভাবনা কতটুকু। লাস্ট যখন আমি হলো দেশের 3 বছর যাবৎ কাজ করেছিলাম, হয়তো তৎকালীন বা এবং এর পরে যারা লোক আছে তাদেরকে বুঝাতে পারিনি। লাস্ট বর্তমান যিনি যারা হলো দেশের আপনার বর্ষপণ্য যারা ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি, তাদের সাথে আমি দীর্ঘ আপনার হলো দেশের 9 মাস আপনার হলো দেশের আপনার লেগে থেকে আপনার কাজ করেছি। কাজ করার পরে তাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা দেখেন, তাদেরকে বুঝাতে পারার কারণে তারা কিন্তু দেখেছে আপনার হলো যে আরএমজি সেক্টর এখন 40 এবং 48 বিলিয়ন ডলারের এক্সপোর্ট। সেখানে কিন্তু অলরেডি প্যাকেজিং আছে, পেপার প্যাকেজিং, এবং এই প্যাকেজিংগুলো আমরা হলো দেশের আরএমজি প্যাকেজিং না, শুধু আপনার যেখানে পণ্য তৈরি হয় সব সেক্টরে কিন্তু প্যাকেজিং লাগে। সেই প্যাকেজিংগুলো আমাদের দেশে আমরা দিতে পারতেছি এবং আমরা হলো যে চলতেছে। যখন তাদেরকে বললাম আমাদের মেশিন আছে, আপনার ম্যান পাওয়ার আছে, স্কিল্ড ম্যান পাওয়ার আছে, সব কিছুই আছে, আমরা শুধু হলো দেশের নীতিগত সুবিধার অভাবে এবং হলো অবকাঠামোর অভাবে না, শুধু নীতিগত সুবিধার অভাবে আমরা কিন্তু হলো প্যাকেজিং যে ইটসেলফ একটা হলো ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু হলো দেশের আপনারা হলো এখানে বাংলাদেশে গড়ে উঠতে দিচ্ছেন না। সেটা যদি দেন তাহলে কিন্তু আপনার হলো এই সেক্টরটাও কিন্তু আপনার আরএমজি সেক্টরের ন্যায় এবং অন্যান্য যে আপনার যে সেক্টর আছে যেটা গ্রোয়িং হচ্ছে, তার থেকে আপনার দ্রুত আপনার গ্রোয়িং হবে। যখন তারা বুঝতে পারছে তখন কিন্তু তারা হলো দেশের আপনার বর্ষপণ্য ঘোষণা দিচ্ছে। বর্ষপণ্য আপনার ঘোষণা কোন পণ্যকে দেয়? যে পণ্যটার হলো দেশের আপনার হলো দেশের আপনার
ভবিষ্যৎ আছে, এর থেকে আপনার বৈদেশিক মুদ্রা এবং কর্মসংস্থান হবে, সেই সেক্টরকে আপনার কিন্তু হল আপনার দেয় পিছিয়ে পড়া সেক্টর, বাট এই সেক্টরকে নার্সারিং করা হলে, নীতিগত সুবিধা দেওয়া হলে সেই সেক্টরটা এগিয়ে যাবে। সেই জন্যই হলো তো সে আপনার বর্ষপণ্য হিসাবে আপনার হলো তো সে প্যাকেজিং, পেপার প্যাকেজিংকে এবার বর্ষপণ্য ঘোষণা করেছেন। আপনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা হলো দেশের ভবিষ্যৎ কী আছে এবং এটা হলো দেশের সম্ভাবনা কতটুকু। সম্ভাবনা যদি বলি সেটা হলো যে ইটসেলফ, এটা হলো যে বড় একটা ইন্ডাস্ট্রি এবং শুধু বাংলাদেশে বাজারে না, আপনার যেখানে যাবেন আপনার যে পণ্যই আপনার যেখানে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার খালি হাতে কাউকে আপনার দিতে পারবেন না। যেখানে আপনার পণ্য উৎপাদন হয় সেখানে মোরকজাতের ব্যাপার থাকে, সে মোরকজাত করতে হলে আমাদের হিস্সা কতটুকু। আপনারা দেখেন বিশ্বের একটা রিপোর্ট অনুযায়ী $700 বিলিয়ন হলো দেশের প্যাকেজিং পণ্য চাহিদা, তো আমাদের বাংলাদেশের হিস্সা হলো যে $0.3 বিলিয়ন to $0.5 বিলিয়ন, এর বেশি না। আমরা যদি হলো যে কিছু কিছু আপনাদের হলো যে অবকাঠামোগত এবং হলো দেশের নীতিগত কিছু সুবিধার অভাব আছে, এটা যদি আমাদের সরকার যদি হলো যে করে দেয় তাহলে আপনার $700 বিলিয়ন যে বাজার আছে, আমাদের অবকাঠামো রেডি আছে, আমাদের স্কিল্ড ম্যান পাওয়ার আছে, সব কিছুই হলো দেশে আমাদের মেশিনারিজও আছে, ইনভেস্টমেন্টও আছে। সেটা যদি আমরা করতে পারি আমরা হলো দেশের এই $700 বিলিয়ন বাজারে বাংলাদেশের হিস্সা হলো যে আমরা অতি দ্রুত হলো দেশে আমরা আদায় করতে পারবো। এক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রা সরাসরি যেভাবে হলো দেশের বাংলাদেশে আসবে এবং এই সেক্টরে হলো দেশে এখন আমাদের 7 থেকে 8 লাখ হলো দেশের সরাসরি হলো দেশে নিযুক্ত আছে। এর সাথে সব কিছু মিলে টোটাল 14 লাখ হলো দেশে আপনার জনগণের সাথে হলো আপনার কর্মসংস্থান আছে। সেক্ষেত্রে আমরা বলেছি আপনার যদি এই সেক্টরে যে আমরা যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো পূরণ হয় তাহলে আপনার হলো দেশের 2 থেকে 5 বছরের ভিতরে আপনার হলো দেশের 50 লাখ এটা উন্নতি হবে, যে ক্ষেত্রে আপনার কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রা আপনার হলো দেশের বাংলাদেশে আপনার হলো দেশে আমরা আনতে সক্ষম হব এবং এক্সপোর্ট সেক্টরকে আমরা হলো যে আরো হলো দেশের সুসংগঠিত করতে পারবো। আর যেটি উনি বলছিলেন যে $700 বিলিয়ন বাজার এবং 14 লাখ লোক এখানে অলরেডি কাজের সাথে সংযুক্ত, তো যখনই আসলে কোনো ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে তখন তার সুযোগটা আসলে কর্মসংস্থানের মাধ্যমেই তৈরি হয় এবং আমার মনে হয় যে সেই সুযোগটা বেশি নিতে পারবে আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যারা এই সাবজেক্টের উপরে কিছু হলেও কিছু নলেজ নিয়ে বের হচ্ছে। তো যারা আসলে ইন্ডাস্ট্রি তৈরি করছে তারা স্কিল ম্যান পাওয়ার পাচ্ছে না, যার কারণে ইন্ডাস্ট্রি না একাডেমিয়ার মধ্যে একটা বড় কিন্তু গ্যাপ তৈরি হচ্ছে। তো সেই জায়গায় এই সুযোগগুলো কাজে লাগানোর জন্য আপনারা কিভাবে আসলে তরুণ প্রজন্মকে তৈরি করার কথা চিন্তা করছেন? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যেমন আমরা অনেকেই ভিন্ন ভিন্নভাবে কাজ করি কিন্তু আমাদের মধ্যে কোলাবোরেশনের খুব ঘাটতি, আমরা সমন্বয়হীনতায় থাকি বেশিরভাগ সময়। তো ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার যে সংযোগ সেটা আমার মনে হয় যে এখনকার সময়টা সংযোগ তৈরি করা খুব সোজা। যেমন আজকে এই ইন্ডাস্ট্রির যিনি এসেছেন তার সঙ্গে আমার সংযোগ হয়েছে, তো আমি আমার বিভাগের সাথে তাদের একটা কোলাবোরেশনের ব্যবস্থা করব বা ওনারাও আগ্রহ প্রকাশ করছেন। আমাদেরকে আসলে খুঁজে নিতে হবে। আগে যেটা ছিল যে গাইতে গাইতে গায়েন, এই ব্যাপারটা ছিল এই প্যাকেজিং, প্রিন্টিং বা পাবলিশিং ইন্ডাস্ট্রিতে, যারা চর্চা করতে করতে শিখেছে, প্রাতিষ্ঠানিকভাবে শিখে এসে কাজ করেনি। তো এখন সবাই এটার গুরুত্বটা বুঝছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে কতখানি প্রয়োজনীয়। সেই জায়গাটা যখন কেউ প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসবে তো ওই ওয়ার্কফোর্সটাতে তারাও যেমন উপকৃত হবে, ইন্ডাস্ট্রির লোকজন যেমন উপকৃত হবে। তো আমার মনে হয় যে তারা সুযোগটা তৈরি করে দেবে তাদেরও সুবিধার্থে এবং আমাদেরও সুবিধার্থে, যে ছেলেমেয়েরা যখন বেরোবে তারা ভালো কিছু দিতে পারবে, তারা শিখে সেই জায়গাটা কাজে লাগাতে পারবে। প্রতি বছর কি পরিমাণ আপনার ডিপার্টমেন্ট থেকে ছেলেমেয়ে বের হচ্ছে? তারা কি সবাই জব পাচ্ছে? আমাদের ডিপার্টমেন্ট যেহেতু যাত্রা শুরু করছে খুব অল্প সময়, তো আমাদের 2টো ব্যাচ বেরিয়েছে এবং তারা এখন কাজ করছে। অনেকে প্রকাশনীতে কাজ করছে, নিজস্ব প্রকাশনা হাউস যেটাকে আমরা বলি, সেই প্রকাশনা প্রতিষ্ঠানের মালিক হিসেবে, এন্টারপ্রেনার হিসেবে কাজ শুরু করেছে। কেউ কেউ বিদ্যমান প্রকাশনাগুলোতে কাজ করছে, কেউ কেউ অ্যাডভার্টাইজিং এর কাজ করছে, পিআর এর কাজ করছে। হ্যাঁ, সুযোগ আছে, ফ্লোরিশ করার সুযোগ আছে। জি, মাল্টিডিসিপ্লিনারি হওয়ার সুবিধা যেটা, যে বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ আছে। একটু আপনার কাছে জানতে চাইব, আপনি বলছিলেন যে আপনাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা বাংলাদেশ সরকারের কাছে নীতি সহায়তার জন্য কিছু দাবি জানিয়েছেন, সেই দাবিগুলো কি কি? আমি দাবিগুলো যাওয়ার আগে ওনার সাথে আমি একটু হলো সে অ্যাড করবো যে আমাদের হলো যে এই সেক্টর, যে আপনার প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন যে সেক্টর আছে, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং যেটা, সেই সেক্টরে কিন্তু আমাদের এই সেক্টরে কিন্তু 100% স্বয়ংসম্পূর্ণ। সেভাবে স্বয়ংসম্পূর্ণ সেটা আপনার বলি যে আপনার কোভিডকালীন সময়ে আপনার বিশ্ব বাজারের সাথে কিন্তু বাংলাদেশের সাথে আপনার সংযুক্ত হয়েছে। ইভেন দোস আমাদের এক রুম থেকে আরেক রুমের সংযোগ আপনার বিচ্ছিন্ন ছিল। সেক্ষেত্রে আপনার কখনোই কোনো আপনার উদ্যোক্তা কিন্তু বলেনি যে আপনার হলো দেশে আপনার প্রিন্টিং প্যাকেজিংয়ের কারণে আমাদের পণ্যটা আপনার হলো দেশে এক্সপোর্ট করতে পারিনি। তাতে বোঝা যায় এই সেক্টরটা 100% স্বয়ংসম্পূর্ণ। আসেন দ্বিতীয়ত আপনার স্কিল ম্যান পাওয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, আমাদের দেশে আপনার হলো দেশে প্যাকেজিং ইনস্টিটিউট ইন্ডিয়া বা অন্যান্য দেশে যেভাবে
যেভাবে প্যাকেজিং ইনস্টিটিউট আছে এইভাবে প্যাকেজিং ইনস্টিটিউট আমাদের দেশে নেই। আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা চেষ্টা করছি প্যাকেজিং ইনস্টিটিউট করার জন্য। আপনার ঢাকা ইউনিভার্সিটি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন আছে, ওনাদের সাথে আমরা কোলাবরেট যদি আমরা করতে পারি, আমাদের যে কয়জন স্টুডেন্ট আপনার বের হয়, আমি জানি না কতজন স্টুডেন্ট বের হয় পার ইয়ার, 30 স্টুডেন্ট অনলি। 30 জন লোকের হলো দেশে আমার মতো প্রতিষ্ঠানেই হলো 30 পিপল একত্রে আপনার এসে জব করতে পারবে বের হলে, এই আপনার এশিয়ার এসিউরেন্সটা আছে। আর আপনার যেটা বললেন কি ধরনের সমস্যা আছে, যে সমস্যাগুলো আছে আপনার বাংলাদেশে আপনার দেখবেন আপনার হলো দেশে আরএমজি সেক্টরে বাংলাদেশে একদম সেকেন্ড লার্জেস্ট রপ্তানিকারক, ইউরোপ এবং ইউএসএ বোথ, দুই জায়গায়। সেই জায়গায় আপনার আরএমজি সেক্টরে যে প্রোডাক্টগুলো আপনার রপ্তানি হয় তাদের কিন্তু প্যাকেজিং লাগে, অফকোর্স রাইট। এই প্যাকেজিংগুলো কোথা থেকে হচ্ছে? বাংলাদেশ থেকেই হচ্ছে। তাতে আপনার প্রুফটা আমরা পেপারে আপনার কমপ্লায়েন্স, কোয়ালিটি, সাস্টেনেবল ম্যাচ করেই কিন্তু আমরা হলো যেটা দিচ্ছি। সো আমাদের এখানে কোয়ালিটি, কমপ্লায়েন্স বা অন্য কোনো কিছুর আপনার কিন্তু কোনো সমস্যা নাই। এখন আসেন যে কীভাবে হলো যে কেন আমরা হলো যে প্যাকেজিংয়ের যে সেপারেট যে বাজারটা আছে, ইটসেলফ যে বাজারটা আছে, সেটা কেন আমরা ধরতে পারি না? কেন এটা সম্ভব, এত বড় সম্ভাবনা থাকার পরেও আমরা হলো যে সেদিকে আগাতে পারছি না? কেন পারতেছি না? 3টা ধরনের আপনার সমস্যা। নাম্বার 1, আপনার হলো দেশে আপনারা জানেন বাংলাদেশ থেকে যদি হোগলা পাতাও এক্সপোর্ট হয়, শাড়ি লুঙ্গিও এক্সপোর্ট হয়, সেখানে কিন্তু প্রণোদনা আছে। বাংলাদেশে এই সেক্টরে পেপার প্যাকেজিংয়ের যে আপনার এক্সপোর্ট হলে সেখানে কিন্তু কোনো প্রণোদনা নাই। হয়তো সরকার এটা শেয়ার মানে ভুলে আসে নাই, বা আমাদের যারা বিজনেসম্যান আছি আমরা তাদেরকে বুঝাতে পারিনি। দুইটার একটা সমস্যা। আমি কারো দোষারোপে আমি যাব না। বর্তমান গভর্নমেন্টের যারা আছে, আপনার বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য আপনার সে আপনার যিনি সেক্রেটারি, তারা এটাকে অনুধাবন করেছেন। কত পার্সেন্ট প্রণোদনা দিয়েছে? আমরা বলেছি যে আপনার হলো চায়নায় অ্যাট দিস মোমেন্ট 12% দেয়, ইন্ডিয়া এটা হলো 17% পর্যন্ত দেয়, পাকিস্তানে হলো 9% দেয়, অন্যান্য আপনার ভিয়েতনামে হলো 11% পর্যন্ত দেয়। আপনারা এটার সাথে আপনাদের সমন্বয় করে আমাদের হলো যে প্রণোদনার খাতটা তৈরি করবেন। নাম্বার 2, যে পেপার প্যাকেজিং যদি লুকেট করে, এটা পেপারটা কিন্তু পাতলা হয়, হ্যাঁ, আবার অনেক সময় আপনার এটা করে আপনার হলো দেশে মোটা করতে হয়। যখন পাতলা পেপার বাংলাদেশে আপনার বন্ডেড কিন্তু আপনার হলো দেশে গভর্নমেন্ট হলো আসতে দেয় না, হ্যাঁ, সেটা হলো দেশে কেন আপনার হলো দেশের আমি জানি না। তাদের সাথে এনবিআর সাথেও আমার কথা হয়েছে, আমি যখন হলো অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েছি প্রেসিডেন্ট হিসাবে, তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছে হ্যাঁ, এটার আপনার কোনো যৌক্তিক কারণ নাই। আমরা এটা এনবিআর বর্তমান এনবিআর যিনি চেয়ারম্যান মহোদয় আছেন, উনি অভিজ্ঞ লোক মানুষ, উনি এটা নিয়ে কাজ করতেছেন। আমরা হয়তো হলো অতি দ্রুত এই সমাধানটা পাবো। এই যদি আপনার এই সমাধানটা পাই, এই দুইটা। নাম্বার 3, স্কিল ম্যান পাওয়ার। যেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি জানলাম 30 জন বের হয়েছে, এবং আরও 2-3টা ইনস্টিটিউট আছে, সব মিলিয়ে বছরে মেবি হলো 200 মানুষ লাগে। আপনার পাশাপাশি অন্য বিশ্ববিদ্যালয়গুলো যদি ভাইব্রেট করা যায়। এছাড়াও আপনার প্যাকেজিংয়ের উপরে যদি আপনার হলো বিশ্বে সব জায়গায়, ইন্ডিয়ার মতো জায়গায় কিন্তু আপনার 12 থেকে 13টা আপনার প্যাকেজিং ইনস্টিটিউট আছে, যেটা গভর্নমেন্ট থেকে আপনার পরিচালিত হয়। আমরা যদি হলো যে আমাদের এই সেক্টরে আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, আমাদের বিপা বাংলাদেশ প্যাকেজিং ইনস্টিটিউট নামে একটা, সেখানে আমরা ছোট ছোট আকারে ট্রেনিং করাচ্ছি। এটাকে যদি সরকারিভাবে রূপ দেওয়া যায়, ইউনিভার্সিটির রূপ দেওয়া যায়, এই 4টা যে অর্গান আমি বললাম, আপনার হলো দেশের আপনার নীতিগত সহায়তা নাম্বার 1, নাম্বার 2 হলো দেশের প্রণোদনা, নাম্বার 3 এনবিআর এর সমস্যা, নাম্বার 4 হলো প্যাকেজিং। এই 4টাকে যদি সমন্বয় করা যায় তাহলে হলো বিরতিতে পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর। ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ সবাইকে। যেটি আসলে বলছিলেন, এখানে আমরা দেখছি যে আমরা বহির্বিশ্বে এই প্যাকেজিং ইন্ডাস্ট্রির আধুনিকায়ন শুরু হয়েছে অনেক আগ থেকে, কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু আমরা চাহিদা পূরণ করতে পারছি, কিন্তু আধুনিকায়নের জায়গা নিয়ে অতটা কাজ হয়নি। আপনার ডিপার্টমেন্ট ছাড়াও চারুকলা ডিপার্টমেন্টে গ্রাফিক্স আছে, ওখানেও প্রিন্টিংয়ের কাজ হচ্ছে, এবং আলাদা আলাদাভাবে তারা কিন্তু সবাই স্বল্প মাত্রায় কাজ করছে। কিন্তু এটিকে যদি ইউনিটির মাধ্যমে আধুনিকায়নের জন্য আরো চিন্তা করা যায়, তাহলে আপনার প্রস্তাবনা কি থাকবে বাংলাদেশ সরকারের কাছে? সেটা তো ডেফিনেটলি, যেমন আরেকটা ইনস্টিটিউট আছে, গ্রাফিক্স ইনস্টিটিউট আছে, একসাথে কাজ করার সুযোগ আছে। প্লাস এই জায়গাটা যে একাডেমিক্যালি সাউন্ড হওয়ার একটা জায়গা, ওই সচেতনতার জায়গাটা আমাদের অনেকের মধ্যে ছিল না বা নেই। আজকে এই প্রোগ্রামের সুবাদে হয়তো অনেকে জানতে পারবে যে এই বিষয়ে এভাবে পড়াশোনা করা হয়। তাছাড়াও উনি বেশ কিছু সম্ভাবনার কথা বলেছেন। আমি একটু পরিকল্পনার জায়গাটাতেও ফোকাস করতে চাই, যে সব কিছু আছে আমাদের, কিন্তু এখন পর্যন্ত ইম্পোর্টের যে জায়গাটা, আমরা কাগজটা, যখন আমি বলছি পেপার প্যাকেজিং আমার বর্ষসেরা পণ্য, তখন কিন্তু কাগজের যে গুরুত্ব, এটাকে বুঝতে হবে। আমি পুরো কাগজটাকে যদি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে বিজনেস করি, আমার কারেন্সি ডলারের ওঠানামার সঙ্গে সঙ্গে এই বিজনেস দুলবে। কাজেই আমরা যখন কাগজটাকে সম্পূর্ণ করতে পারবো, আমাদের বাংলাদেশে এখন মোটামুটি প্রায় 100-এর কাছাকাছি না হলেও 80+ কাগজের কল আছে।
একমাত্র একটা কল কর্ণফুলী কাগজ, যেটা কর্ণফুলী পেপার মিল, ওরা শুধু নিজেদের পাল্পের স্বয়ংসম্পূর্ণ, তারা পাল্প তৈরি করে কাগজ তৈরি করতে পারে। এর বাইরে অন্যরা কিন্তু মোটামুটি আমদানি নির্ভর বা ইম্পোর্টের উপরেই নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে, এবং কাগজ তৈরির ক্ষেত্রে যেটা দেখা যায় পুরো বিশ্বের যে স্টাডি, সেখানে বলছে 45% হচ্ছে রিফাইন্ড যে জিনিস, সেটা দিয়ে আমরা কাগজের পাল্পটা তৈরি করি, রিফাইন্ড, আর ভার্জিন পাল্প মানে 55% উডেন পাল্প, যেটা ভার্জিন একেবারে নতুন। তো আমাদের রিসাইকেলের ব্যাপারটাকেও যদি আমরা একটু মাথায় রাখি, যে শুধু প্যাকেজিংয়ের সাথে সাথে আমাদের কিছু দায়িত্ব তৈরি হয়ে যায় এটাকে রিসাইকেল করার। প্যাকেজ করার ক্ষেত্রে কাগজ যেহেতু রিসাইকেলেবল, তো ওইখানে যদি আমরা ফোকাস করি, আমরা রিফাইন্ড পাল্পগুলোকে যদি কালেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ভার্জিন পাল্প বা কাগজের জন্য কাঠ এবং বাঁশ যেটা বেশি প্রয়োজন হয়ে যায়, ডিফরেস্টেশনের প্রয়োজন হবে না যদি আমরা রিফাইন্ড পাল্প কালেক্ট করতে পারি। এবং একই সাথে যদি আমরা মোটামুটি 10 বছরের একটা পরিকল্পনা নিতে পারি, যে কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো পতিত হয়ে আছে, যে ল্যান্ডগুলোকে কোনো কাজে লাগানো হচ্ছে না, পাহাড়ি এলাকা হতে পারে, বা যে জায়গাগুলো আসলে বসবাস হচ্ছে না, সেই জায়গাগুলোতে যদি এই পাল্পের জন্য প্ল্যানিং করে ব্যাম্বুজ এবং যে কাঠগুলো আমাদের পাল্প বানাতে কাজে লাগবে, সেই রকম একটা যদি পরিকল্পনা নেওয়া হয়, তাহলে উইদিন 10 ইয়ার্স আমাদের স্বয়ংসম্পূর্ণতা চলে আসবে পাল্পের ক্ষেত্রে, এবং পেপারের যে প্যাকেজিংয়ের বিজনেস, সেটাও তখন সসম্মানে দেশের জিনিসের উপরে নির্ভর করে দাঁড়িয়ে যাবে। আর সেক্ষেত্রে কাঁচামালের সহজলভ্যতার কথাই ম্যাডাম বলছিলেন, তো সব কিছুই কি বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে, নাকি আসলে প্রক্রিয়াটা কি বাংলাদেশ থেকে আপনারা কিভাবে করেন, এবং খরচটা কি বেড়ে যায় কিনা? টেকনোলজির দিক থেকে বাংলাদেশের হলো দেশের আপনার কিন্তু এবং টেকনোলজিস এবং সাস্টেনেবিলিটির দিক থেকে বোথ অফ বাংলাদেশে কিন্তু এখন হাইয়েস্ট। আপনি জানেন, আপনার হলো যে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ফ্যাক্টরিতে ওয়ার্ল্ডের আপনার হলো দেশের লিড প্লাটিনাম সার্টিফাইডের আপনার সর্বোচ্চ মার্ক পেয়ে যে প্রতিষ্ঠানটি আছে ওয়ার্ল্ডে, সেটা কিন্তু বাংলাদেশে। হ্যাঁ, সেই প্রতিষ্ঠানটা হলো বাংলাদেশের আপনার ধামরাই আমার হলো দেশে আপনার যে আজজি টিম যে প্রতিষ্ঠান, সেটা আপনাদের হলো দেশের সাস্টেনেবলের ক্ষেত্রে এবং অল লিড প্লাটিনামের ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশে হলো যে এগিয়ে নাম্বার 1। নাম্বার 2 হলো টেকনোলজিস। আমাদের এখানে প্রিন্টিংয়ের আপনার যেটা বুঝি, ছোট ছোট মেশিন দিয়ে যেটা হলো দেশে করে, সেটা আপনার আছে বাংলাদেশে। আমাদের যারা মেম্বার বা আমাদেরও ফ্যাক্টরি যারা আছে, এক একটা ফ্যাক্টরিতে কিন্তু মেশিন হলো দেশের ইটসেলফ অন টু মেশিন, মানে একটা মেশিনই আপনার হলো দেশের 20 কোটি 25 কোটি টাকার উপরের মেশিনগুলো আপনার আছে। এই সব টেকনোলজি আপনার বাংলাদেশে অলরেডি আছে। বাট এটা আমরা কি কোন কাজে ইউজ করি? আপনার আরএমজি সেক্টর এবং অন্য যেসব সেক্টর এক্সপোর্টের জন্য হয়, সেটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা তৈরিটা করে তাদেরকে দিচ্ছি, নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা হলো দেশের আপনার হলো ম্যাডাম বলল, আমি ওনার সাথে একমত। আপনার করার জন্য এবং যদি নিজেদেরকে স্ট্রেংথ তৈরি করতে হয়, এটা প্রথমেই আপনার প্রিন্টিং করলেন, সব কিছু করলেন, বাট আপনার র মেটেরিয়ালটা কোথা থেকে আসবে? বাংলাদেশের এখন 99% র মেটেরিয়াল ইম্পোর্ট। শুধু কর্ণফুলী পেপার মিল যে পেপারটা করে, সেটা এক্সপোর্টের কোনো কাজে লাগে না। সেটা হলো হ্যান্ড রাইটিং বা অন্যান্য ছোটো যদি কিছু কাজ হয়, সেক্ষেত্রে আপনার ইউজ হয়। আপনার এছাড়া আপনার বললো যে 100 পেপার মিল আছে। হ্যাঁ, সেই 100 পেপার মিলগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। কীভাবে সাপোর্ট দিচ্ছে আপনারা জানেন। আপনার হলো দেশে যে কোনো প্যাকেজিং আপনার কার্টুন তৈরি করা হয়, যেটাকে আমরা কার্টুন বলি, সেই কার্টুনের যে আপনার হলো দেশে করগেটেড কার্টুন এবং লাইনার মিডিয়াম যেটা আছে, সেটার শুধু এক পার্ট, শুধু মিডিয়াম যে পেপারটা আছে, সেই মিডিয়াম পেপারটা তৈরি করে। লাইনার আমাদের দেশে একটা বা দুইটা পেপার মিল করে, যেটার আপনার স্ট্রেন্থ বা স্ট্রেন্থ টেস্ট অনেক হাই না। সো আমাদের এখন ইনপুট করতে হয় ফিনল্যান্ড থেকে, ইম্পোর্ট করতে হয় চায়না থেকে, ইম্পোর্ট করতে হয় থাইল্যান্ড থেকে। মোস্ট অফ কেস আমরা ইউজ করি আমরা হলো দেশের আপনার ইউএসএ এবং হলো দেশের অস্ট্রেলিয়ান পেপার। উনি যে প্রস্তাবনাটা দিয়েছেন, এটা হলো চমৎকার একটা প্রস্তাবনা দিয়েছেন। যদি লোকালি যদি আপনার তৈরি করতে হয়, সেই মেশিন আমাদের দেশে এখনো কোনো পেপার মিলি আপনার হলো দেশের বসায় নেই। এটা 100% সম্ভব। বাংলাদেশ আপনার হলো দেশের এর থেকে আপনার হলো দেশের বড় বড় ইন্ডাস্ট্রি, আপনার টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি আপনার হলো তৈরি হয়েছে। এটা কেন হয় নাই? আপনার একটা ইন্ডাস্ট্রি কখন তৈরি হয়? ইন্ডাস্ট্রিতে ব্যাকওয়ার্ডে ইন্ডাস্ট্রি কখন তৈরি হয়? যখন এটা ডিমান্ড তৈরি হয়। এবছর আপনার গভর্নমেন্ট আপনার এটা খেয়াল আপনার বর্ষপূর্ণ করেছে। এটা আশা করি যে এটা নীতিগত সহায়তাও তারা দিলে এটা ডিমান্ড তৈরি হলে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আপনার হলো মিলগুলো তৈরি হবে। আর ওনার সাথে আমি 100% একমত। মিলগুলো তৈরি করলেই হবে না। মিলগুলো তৈরি করার জন্য আপনার একটা নীতি প্রণয়ন লাগবে। মিল তৈরি হওয়ার পরে র মেটেরিয়াল যে পাল্পটা, সেই পাল্পটা প্রথমে আমাদের ইম্পোর্টই করতে হবে মাস্ট। তারপর ইম্পোর্ট করার পর লোকালে আমরা কীভাবে এই পাল্পটা তৈরি করতে পারি পরিবেশ ধ্বংস না করে, যেন আপনার ফরেস্ট স্টুয়ারশিপ কাউন্সিলের আপনার যে নীতি আপনার সে নির্ধারণ আছে, সেটা মেনে যদি আমরা হলো দেশের আপনার এফএসসি নীতি মেনে যদি আমরা করতে পারি, তাহলে বাংলাদেশে অনেক আপনার অনুর্বর এবং হলো অব্যবহৃত ল্যান্ড আছে। সেখানে আমরা যদি আপনার হলো দেশের আপনার গাছ বা বাঁশ বা যেটা দিয়ে আপনার তৈরি হয়, সেটা দিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সেক্ষেত্রে টেকসই প্যাকেজিং ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে নিশ্চয়ই একটা রোড ম্যাপের প্রয়োজন রয়েছে, যেটা বাংলাদেশ সরকারের কাছে প্রস্তাবনা প্রয়োজন রয়েছে। সেটি কি কোনো প্রস্তাব থাকবে কিনা?
ডেফিনেটলি থাকবে। ওনারা ইন্ডাস্ট্রি থেকে যেভাবে বলছেন, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে কিছু গবেষণা ফলাফল তাদেরকে দিতে পারি, পরিকল্পনাগুলো দিতে পারি এবং সম্মিলিতভাবে আমরা গভর্নমেন্টের কাছে প্রস্তাব দিতেই পারি যে লংজিভিটিটা চিন্তা করে যে কোনো জিনিসের, যেমন উনি যেটা একটু আগে বললেন যে এফএসসি সার্টিফিকেটের কথা, যে বনের ক্ষতি না করে পেপারটাকে কীভাবে তৈরি করা যায়। একইভাবে ইউরোপেও কিন্তু এখন ওদের যে পলিসি, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা সব কিছুর ক্ষেত্রে প্যাকেজিংয়ের ক্ষেত্রে করেছেন, এমবেড করেছেন, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, ESG। তিনটাকে সম্মিলিতভাবে স্ট্রংলি ফলো করে সেই প্যাকেজিংটা করতে হবে। এটাতে পরিবেশেরও ক্ষতি হওয়া যাবে না, এটা দিয়ে মানুষজনেরও ক্ষতি হওয়া যাবে না। তো এই রুলসগুলো যখন ওয়ার্ল্ড ওয়াইড এমবেড হচ্ছে, তার মানে মানুষের মধ্যে আসলে কনসাসনেস তৈরি হচ্ছে প্যাকেজিংকে নিয়ে, যে প্যাকেজিংটাকে ইকো ফ্রেন্ডলি হতে হবে। আমরা যত বেশি আরবানাইজড হয়েছি, আমাদের প্যাকেজিংয়ের হিস্ট্রি পড়লে আমরা দেখব যে তত বেশি প্যাকেজিং গ্রো করেছে। একটা সময় আমাদের প্যাকেজিংয়ের তেমন প্রয়োজন ছিল না। তো আমরা আরবানাইজড হব, যত ডেভেলপড হব তত আরবানাইজড হচ্ছি এবং তত প্যাকেজিংয়ের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রি তো কোনো নির্দিষ্ট কোনো শিল্পের উপর ডিপেন্ড করে নেই, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই আসলে প্যাকেজিং এর দরকার পড়ে এবং মোড়কটা আসলে যত বেশি লুক্রেটিভ হবে, পণ্যের প্রতি আগ্রহ তত বেশি মানুষের বাড়বে। তো সেই দিক থেকে টেকসই বাংলাদেশ যে গড়ার ক্ষেত্রে অর্থনৈতিক যে ভিতগুলো এবং যে কর্মকাণ্ডগুলো তৈরি হচ্ছে, সেখানে সবুজ প্যাকেজিংয়ের জন্য কি এই বর্ষ ইয়ারকে আপনারা কোনো পূর্ব পরিকল্পনার মাধ্যম হিসেবে রেখেছেন কিনা? না, এটা পূর্ব পরিকল্পনার মাধ্যম হিসেবে আমরা রাখিনি, আপনার শেষ থেকে আমি শুরু করছি। এবং গ্রিন প্যাকেজিংয়ের যে আপনার ক্ষেত্রটা আছে, সেই গ্রিন প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমরা বাংলাদেশের, আমরা জানেন আমরা বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো হয়েছে, আপনার বাংলাদেশের ফ্যাক্টরিগুলো আপনার এক্সপোর্টের ক্ষেত্রে, আমি প্রথমেই বলেছি এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু সব মানদণ্ড আপনার হলো দেশে, আপনার GRS গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, আপনি FSC ফরেস্ট স্টুয়ারশিপ কাউন্সিল, ইভেন দোস আমরা এখন হলো ছোটো ছোটো প্রোডাক্ট, আপনার ইউরোপ কিন্তু শুরু করেছে ডিজিটাল পাসপোর্ট, DPP। ডিজিটাল পাসপোর্ট হলো এরকম, এই প্রোডাক্টটা তৈরি হওয়ার পিছনে আপনার কতটুকু পানি লাগছে, আপনার কোথা থেকে পেপারটা আসছে, কোথা থেকে আপনার ফেব্রিক এসেছে এবং সাস্টেনেবল কিনা, এটা কি হলো দেশে অর্গানিক কিনা, এবং এতে হলো দেশে বিষাক্ত কোনো কেমিক্যাল মিশানো হয়েছে কিনা, ইভেন দোস এখানে সস্তা শ্রম ইউজ করা হচ্ছে কিনা, আপনার চাইল্ড লেবার ইউজ, সব ইনফরমেশন কিন্তু এখানে থাকে। সেই প্ল্যাটফর্মে কিন্তু আমরা বাংলাদেশে হলো দেশে আমরা উঠে গিয়েছি এবং কিছু কিছু প্রতিষ্ঠান কাজ করছে। সো গ্রিন প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা যারা এক্সপোর্টের নিয়ে কাজ করি, আমার সংগঠন এক্সপোর্টার নিয়ে বেশি কাজ করে, আমরা হলো সে এই এক্সপোর্টে এদের অলরেডি তারা কিন্তু ট্রেন আপ। গ্রিন প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমাদের ট্রেন আপ আছে, আমরা টেকনোলজি আছে, সব কিছুই আছে। যদি আমরা নীতিমালা নিয়ে কাজ করছি এবং হলো টেকনোলজি এবং হলো আইডিয়া নিয়ে ওনাদের সাথে আমরা কাজ করব এবং গভর্নমেন্টের কাছে আমরা একদম ফুল নীতিমালা কি হবে সেটা নিয়ে কাজ করব। সরকারের কাছে আসলে আপনারা সরকারের কাছে আমাদের রপ্তানি বাড়াতে কি চাচ্ছেন? সরকারের কাছে আমরা রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আমরা শুধু আমাদের যে নীতিমালাটা আমরা চেয়েছি তার ভিতরে আমি সংক্ষেপে বলি, আপনাদের এনবিআর নীতি সহায়তা, আপনার প্রণোদনা এবং প্যাকেজিং ইনস্টিটিউট, এবং আপনার স্বল্প সুদ ঋণ, এই চারটা নিয়ে হলো যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের হলো এই সেক্টর আমরা ঘুরে দাঁড়াবে। আমরা অনুষ্ঠান শেষ করব। ইন্ডাস্ট্রিগুলোকে বড় করতে গেলে আসলে একাডেমিয়া কি সহযোগিতা করবে এবং তাদেরকে গভর্নমেন্ট কি সহযোগিতা করতে পারে? একাডেমিয়া যেভাবে সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে আমরা তাত্ত্বিকভাবে আমাদের বাচ্চাদেরকে যে জিনিসগুলো শেখাচ্ছি, সেগুলো যেহেতু এটা ইন্ডাস্ট্রির বিষয়, বড় বড় এখানে মেশিনারিজের বিষয়, যেটা একাডেমিক্যালি আমাদের জন্য অনেক সময় পসিবল হয় না। তো ল্যাব তৈরি করার ব্যাপারে গভর্নমেন্ট সাহায্য করতে পারে যদি মনে করে যে আমাদের স্টুডেন্টদের জন্য প্যাকেজিং শেখার উপযোগী ল্যাব। আমরা এখন যেটা করি, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে গিয়ে ভিজিট করাই বা দেখাই, অ্যাটলিস্ট মিনিমাম অ্যাক্সেসরিজ দিয়ে যদি ল্যাব তৈরি করে দেওয়া সম্ভব হয় শিক্ষা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে তারা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহারিক শিক্ষাটুকু নিয়ে যেতে পারবে। আমরা পেপার প্যাকেজিং ইন্ডাস্ট্রির সম্ভাবনাকে যেহেতু বর্ষপূর্ণ ঘোষণা করা হচ্ছে, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি এই সম্ভাবনার বাংলাদেশে এই সেক্টরটা ঘুরে দাঁড়াবে এবং রপ্তানির যে চাহিদা আছে সেগুলো পূরণ করবে এবং কর্মসংস্থানের যে সুযোগ সেটি আপনাদের মাধ্যমে তৈরি হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।